হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দ্য বং। এবার থেকে জাংশন দ্য বংয়ে যে ভিডিওগুলো আসবে সেগুলো বাংলাতে আসবে, কারণ অনেকেই কমেন্ট করছিলেন যে বাংলাতে ভিডিও করার জন্য। আর পুরনো যে ভিডিওগুলো অলরেডি শ্যুট করা আছে সেগুলো হিন্দিতেই আসবে, যেহেতু আগে থেকে শ্যুট করা আছে। আমরা যাচ্ছিলাম আজকে তারাপীঠে। ডিসেম্বরের এই ছুটিতে আমরা যাচ্ছিলাম তারাপীঠে। তো 1.5 মাস আগে অলমোস্ট আমরা টিকিট কাটিয়েছিলাম, কিন্তু ওই টাইমে বোলপুরে পৌষ মেলাও চলছিল, তো খুবই রাশ ছিল, এই জন্য আমরা টিকিট পাইনি। তো আলাদা আলাদা সবার রিজার্ভেশন পড়েছিল, সিট আলাদা আলাদা পড়েছিল। তো আজকে যাচ্ছিলাম আমি, রাজেশ, মা, বাবা 4 জনে মিলে মহাপীঠ তারাপীঠে। রামপুরহাট স্টেশনে নেমে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা। আমরা গেছিলাম হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেসে, রিজার্ভেশনে গেছিলাম, তাই জন্য 115 টাকা করে পার পারসন টিকিট প্রাইস পড়েছিল। আমরা গেছিলাম 25 তারিখে আর ফিরেছিলাম 26শে ডিসেম্বর। তো এই দুদিন কিরমভাবে কাটালাম, এই পুরো দুদিনের ভিডিও আসতে চলেছে এই একটা ভিডিওতে। আমরা রামপুরহাট স্টেশনে নেমে ওখান থেকে ট্রেকার নিয়ে নিয়েছিলাম। ট্রেকারে 50 টাকা পার পারসন আমাদের ভাড়া লেগেছিল। আমাদের এখানে হুগলি ডিস্ট্রিক্টের থেকে রামপুরহাটে যথেষ্ট ঠান্ডাটা অনেকটা বেশি, কিন্তু এই যেতে যেতে এই সর্ষে যে ক্ষেত, এইসব সুন্দর যে গ্রাম্য পরিবেশের দৃশ্য দেখতে দেখতে যেতে আমাদের বেশ ভালো লাগছিল, কিন্তু ঠান্ডাটাও অতটাই ছিল আর হাওয়াও ততটাই লাগছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দ্য বং। আজ আমরা এসেছি কোথায় এসেছি? তারাবার কাছে এসেছি 25শে ডিসেম্বরের ছুটিতে তারাপীঠে। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। তারাপীঠ যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেও বহুবার গেছেন, আমিও ছোট থেকে বহুবার তারাপীঠ গেছি, তাই তারাপীঠ নিয়ে নতুন কিছু নেই, মানে যথেষ্ট সুন্দর এক পবিত্র জায়গা। তো আমরা প্রত্যেকবার যে হোটেলে উঠি ওই হোটেলেই উঠবো। কোনো প্রমোশনাল ভিডিও কিছু নয়, জাস্ট আপনাদের মানে একটা আপডেট দেওয়ার জন্যই হোটেলের ভিডিও করা। হোটেল মহাপ্রভুতে আমরা উঠি। তো আগে এই হোটেলটা খুবই সিম্পল ছিল, লাস্ট 2 বছর আগে মনে হয় রিনোভেট করা হয়েছে, তো এখন যথেষ্ট মানে একদম আপডেটেড হয়ে গেছে রিনোভেশন করার পর। এখানকার ভাড়া হচ্ছে 1500 টাকা পার নাইট। আমরা আছি 305 নম্বর রুমে। মায়ের আর বাবার আলাদা রুম, আর আমাদের দুজনের আলাদা রুম। এখানে বেশ ঠান্ডা, আমাদের ওখানের থেকে অনেকটাই বেশি, তাই না? অনেকটাই বেশি ঠান্ডা আছে, অনেকটাই বেশি ঠান্ডা আছে। তো গরমকালে এসিও আছে, অ্যাভেলেবেল আছে, গিজার আছে। দেখিয়ে দিই, এখানে একটা ওয়ার্ড্রোব মতন করা আছে। এখানে আপনি আপনাদের জামা কাপড় যেটা আছে ওটা রাখতে পারবেন। রুম যথেষ্ট ক্লিন। আগে আমরা 2-3 বছর আগে মনে হয় এসেছিলাম, তখন যা ছিল এখন রিনোভেট করানো হয়েছে, টোটালি পুরো রিনোভেট করেছে। খুবই মানে ভালো রুম। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট আমরা এখানে এসে আগের মানে প্রত্যেক বছরই থাকি, যেহেতু এটা মন্দিরের একদম কাছে, তাই না? মন্দিরের একদম কাছে, তো সুবিধা হয়, বেশি হেঁটে যেতে হয় না, বা একটু রাত করে ফিরলেও অনেকটা হেঁটে যেতে হয় না, তো ওটা মানে ইজি হয় আর কি। তো এখানে একটা আপনাদের দেখালাম, তো এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর পেছনে টিভি আছে। আপনি যদি একটু রিল্যাক্স করার জন্য টিভি দেখতে চান সেটাও পসিবল। শীতকাল যেহেতু, 25শে ডিসেম্বরের ছুটিতে এসেছি, তো ওই জন্য ব্ল্যাঙ্কেটসও দেয়া হয়েছে। আর চলুন ওয়াশরুমটা দেখে নিই। এখানে আরেকটা আছে, ওখানে ব্যালকানি আছে, ব্যালকানিটাকে দেখিয়ে দিই, তারপরে ওয়াশরুমটা দেখাচ্ছি।
এই দেখুন, আপনি ব্যালকনিতে যদি মনে হয় তার কাটিয়ে কিছু শুকোতে দেবেন নিজের জামা কাপড়, সেটাও আপনি দিতে পারেন। বেশিক্ষণ খোলা রাখবো না, মশা টোশা ঢুকে যাবে সব। বাইরে একটু এরকম টাইপের ভিউ। চারিপাশে সব হোটেলেই ভর্তি। তো এই সাইড থেকে আমাদের রুমটা ঠিক এরকম দেখাচ্ছে। তো চলুন এবার ওয়াশরুমটা দেখে নিই। এখানে গুড নাইটও দেওয়া হয়েছে, অল আউট, যদি মশা কামড়ায় তার জন্য। এখানে একটা উইন্ডো আছে। আর এবার দেখবো আমরা ওয়াশরুমটা। ওয়াশরুম ক্লিন আছে না রে? হ্যাঁ, ওয়াশরুমও দেখুন ক্লিন একদম। জেট দেয়া আছে এখানে, শাওয়ার, পাশের রুমের সাথে গিজারটা কানেক্টেড আছে। তো গরম জল চাইলে আপনি ওদেরকে বলতে হবে, ওরা গিজার অন করে দেবে। তো আপনি সকালে হোক যখন হোক আপনি বেরোবেন, ওরা অন করে দেবে। তো ওই টাইমে আপনি গরম জলের যে ইয়েটা আছে, গরম জলের যে ব্যাপারটা, সেটা আপনি পেয়ে যাবেন। তো ওটা তো কোনো প্রবলেম না। তো আমি একটু রেস্ট করব। এমনি আমরা ঘুরতে এসেছি 25শে ডিসেম্বরের ছুটিতে, তো একটু রেস্ট নিই। আর চেঞ্জ করব না, একটু রেস্ট নিই। তারপরে মাকে দর্শন করতে যাব, পুজো দিতে যাব, ওটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই না? রাজেশ রেডি, মা এদিকে রেডি। এটা মা বাবার রুম, সেম টাইপেরই। আর এখানে বাবা, রুম সেম। ছবি এইদিকে দেখাচ্ছে, এই যে মা ছাড়া আমরা কেউই ড্রেস চেঞ্জ করিনি। এখন আমরা যাচ্ছি, মায়ের যদি সন্ধ্যা আরতি দেখতে পাই দেখবো, আর মাকে দর্শন করব। ঠিক আছে, তো চলুন, যতটা পারবো আপনাদেরও দেখাবো। লিফটের ব্যবস্থাও পাবেন যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য। আমরা লিফটে করেই নিচে নামবো, কারণ আমাদের 3rd ফ্লোরে রুম পেয়েছি। এইদিকে এই সাইডে আমাদের রুম। হোটেল মহাপ্রভু দেখিয়ে দিয়েছি। রামপুরহাট স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 9.6 কিলোমিটার। আমরা বাড়ি ফিরে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে। বেশি লেট করিনি, কারণ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হবে বলে। শীতকালে যে সন্ধ্যা আরতি হয় তার টাইমিং হচ্ছে 6:30 থেকে, আর গরমকালে 6:45 থেকে 7টার মধ্যে সন্ধ্যা আরতি শুরু হয়। মেন গেটের এখানেই আপনার দুদিকে গণেশ মূর্তি রাখা আছে, ওখানে প্রণাম করে আমরা চলে গেলাম মন্দিরের ভেতর। এখন মন্দিরের যে গর্ভগৃহ আছে ওখানে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য মায়ের দর্শন আপনাদের করাতে পারবো না। কিন্তু গিয়ে যে দৃশ্য দেখলাম, ট্রেনে যেমন আমরা একসাথে বসার সিট পাইনি, তো এখানেও ওরকমই অনেকটা অবস্থা, যে ঠিক করছে ভিড়। এত লোকের মানে সমাগম হয়েছে মন্দিরে, কারণ মেলা চলছে, প্লাস অনেকেই 25শে ডিসেম্বরের ছুটিতে মায়ের দর্শনও করতে এসেছেন। তো মানে এত ওভার ক্রাউডেড ছিল যে মানে খুবই অবস্থা খারাপ, মানে মন্দিরের ভেতরে থাকা। তো আমরা মায়ের দর্শন আর করতে পারিনি, যেহেতু সন্ধ্যা আরতির টাইমিং হয়ে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো বাইরে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, তো ওখানেই বসে বসে আমরা মায়ের যে সন্ধ্যা আরতি হচ্ছিল ওটাই দেখলাম। শীতকালে যেটা পান্ডা আমাদের জানালেন, যে 5:30 থেকে 7টা অবধি মন্দির বন্ধ থাকে। 5:30 থেকে মন্দির এই জন্য বন্ধ থাকে, মন্দির পরিষ্কার করার জন্য। আর তারপরে গরমকালে 6টা থেকে মন্দির বন্ধ থাকে, পরিষ্কার করে মাকে সুন্দর একটি বেশ দেয়া হয় সন্ধ্যা আরতির জন্য। তার জন্য 7টা অবধি মন্দির বন্ধ ছিল। তারপর থেকে আবার লাইন চালু হয়েছিল মায়ের সন্ধ্যা আরতির পর, দর্শন পুজো এইসবের জন্য। তো এখানে মায়ের যে ভোগ প্রসাদ এইটি দেয়া হচ্ছিল। তো আমরাও সৌভাগ্যবান ছিলাম যে লুচি, আলুর তরকারি আর বোঁদে দেয়া হয়েছিল। তো আমরাও এই প্রসাদ গ্রহণ করেছি।
আপনাদের নাট মন্দিরের দৃশ্যটা এই জন্য দেখাচ্ছিলাম যে কীরম ভিড় হয়েছে 25শে ডিসেম্বরের রাতে, শুধু দেখুন। আমরা বেশিক্ষণ মন্দিরের ভেতরে থাকতে পারিনি, মায়ের সন্ধ্যা আরতি দেখে ভোগ খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম। বিশাল লাইন ছিল মায়ের দর্শনে, আর ভিআইপিতেও ততটাই লাইন ছিল। তো তাই জন্য আমরা আর ওই দিন বেশিক্ষণ থাকিনি, পরের দিন ভেবেছিলাম একদম সকাল সকাল উঠে 6টা সাড়ে 6টার দিকে মায়ের পুজো দিতে যাব। আলু পোস্ত, মুগ ডাল, আলু পটলের তরকারি, এটা পাঁপড়, আর এটা কচু ভাজা। এটা কচু ভাজা দাদা? না, আলু ভাজা। আলু ভাজা, আচ্ছা। চিপস, হ্যাঁ, 90 রুপিস। এর সাথে একটা এগ কারি আছে। শীতের রাতে এরকম গরমা গরম ভাত, তাই না? ধোঁয়া উঠছে, দেখ ধোঁয়া উঠছে, সেটাই তো। এগ কারি এসে গেছে। এগ কারির কত প্রাইস ছিল? 40 টাকা। এটা 90 রুপিস করে, দুটো প্লেট 90 90 180, আর এটা 40। আমরা ডিনার করে বাড়ি চলে এসেছি। এখন 8টা 10-15 এরকম কিছু বাজে হবে। মা বাবা ডিনার করেনি, যেহেতু ঠাকুরের ভোগ প্রসাদ খেয়েছিলাম, তো খিদে পাইনি, কিন্তু আমাদেরও খিদে পাইনি, কিন্তু কিছু খেতে হলো, কারণ আর যাওয়ার এনার্জি নেই। তো আপনারা যদি চান মানে রুমে নিয়েও করতে পারেন, মানে ডিনার করতে পারেন, কিন্তু আমাদের আর এনার্জি নেই, কারণ সকাল থেকে হচ্ছে। আমি মেনু চার্টটাও একবার মানে মেনু কার্ডটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা রুমে বসেও যদি এই হোটেলে আসেন মানে অর্ডার করে খেতে পারেন রুমেও, কিন্তু আমার আর এনার্জি নেই বলে আমরা, তাই না, একবারে ডিনার করে চলে এসেছি। আবার সেই কালকে আমাদের 5টার সময় যেতে হবে, কারণ প্রচণ্ড ভিড়। 25 ডিসেম্বর সবার ছুটি বলে, তারপরে শান্তিনিকেতন বোলপুরে হচ্ছে মেলা, পৌষ মেলা হচ্ছে বলে প্রচণ্ড ভিড়, মানে এখনও ঠিক করছে ভিড়। তো কালকে জানি না কি হবে, এমনি দর্শন হবে না ভিআইপি লাইনে দর্শন হবে। তো আমারও শরীরটা সেরকম ভালো নেই, মায়েরও পায়ে ব্যথা, তো যদি পসিবল না হয় ভিআইপি লাইনে দর্শন করতে হবে। তো আমরা সকাল 5টার সময় উঠবো, তারপরে 5:30 থেকে 6টার মধ্যে দর্শনের জন্য বেরিয়ে পড়বো। এখান থেকে জাস্ট সামনেই মানে মায়ের মন্দির। তো আজকের জন্য মেনু কার্ডটা দেখিয়ে আজকের জন্য ভিডিওটা এন্ড করছি। আজকে আপনাদের মায়ের দর্শন করাতে পারলাম না, আমরাও নাট মন্দির থেকেই দর্শন করেছি, মানে কোনো রকমে। আর থেকে অনেক লাইন, মানে মায়ের আরতি, সন্ধ্যা আরতি হওয়ার পর লাইন যেটা, সেটা পুকুর টুকুর সব ক্রস করে গেছে। তো সারাদিন অত জার্নি করার পর আমাদের আর অত এনার্জি ছিল না। তারপর আমার ঠান্ডাও লেগেছে প্রচণ্ড। তো মানে এই ঠান্ডাতে দাঁড়িয়ে থাকতে হবে অতক্ষণ, হাওয়া টাওয়া লাগবে বলে আমরা রিস্ক নিইনি। তো কাল সকালে গিয়ে মাকে একবারে পুজো দিয়ে দর্শন করব। তো কাল যদি পসিবল হয় তাহলে আপনাদেরকেও দর্শন করাবো অবশ্যই মায়ের, আর বাকি যা টুকটাক ডিটেলস আছে ওগুলোও দিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে এখানকার মেনু কার্ডের ডিটেলস, আপনারা পজ করে একটু দেখে নেবেন। এখানে লেখা আছে পার্সেল চার্জ এক্সট্রা, নিচে খেলে যা, এখানে হয়তো কিছু এক্সট্রা চার্জ লাগতে পারে। আর সরি, ওটা ব্যাক সাইড ছিল, এটা ফ্রন্ট সাইড। ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, রাইস স্পেশাল সবই আপনারা অর্ডার করতে পারেন। তো চলুন, আজকের মতো ভিডিও এখানেই শেষ। কাল মায়ের দর্শন কীরকম হয় সবই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। সকালবেলা আমরা 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, 6টার মধ্যে রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমার মার মানে পাশের রুমে আছে মা বাবা, আপনারা জানেন বলেছিলাম, তো শরীরটা একটু খারাপ ছিল বলে আর মানে যেতে পারিনি সকালে। তারপরে আমারও সারা রাত খুব কাশি টাশি হয়েছিল। তো আবার এখন 8টা বাজে, পান্ডা যে আমাদের আছেন ওনাকে অলরেডি ফোন করা হয়ে গেছে,
তো উনি বলেছিলেন আধ ঘন্টা আগে ফোন করতে। শীতের মানে সকাল, তো সবারই একটু রেডি হতে টাইম লাগবে। তো আমরা 8টা বাজে এখন, আমরা বেরোচ্ছি। মা বাবা চলে গেছে অলরেডি নিচে, আমি আর রাজেশ যাচ্ছি নিচে। তো তারপরে পুজো দেব। তো দেখা যাক আজকের দিনটা কীরকম কাটে, সব ঠিকঠাকভাবে হয় কিনা সবই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলুন। চুপ কর, আমি এখন বললাম তোর নামই তো। ঠিক আছে। সকাল 6:30 থেকে মায়ের মঙ্গল আরতি শুরু হয়, তারপরে চলে মায়ের পূজা অর্চনা। পুজো দেওয়া হয়ে গেছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড মাকে দেখতে পেয়েছি। এখানে এত ভিড়, কিন্তু দর্শনটা ভালোভাবে হয়েছে। ভেতরটা খুব একটা ভিড় ছিল না, কিন্তু ওই 1-2 সেকেন্ডই। তারপরে পুলিশ যে ছিল বা সিকিউরিটি যারা আছে তারা ঠেলা মেরে বার করে দিচ্ছে আর কি। যাই হোক, এবার বাবাকে দর্শন করব। ভোগ এখানে খাওয়ারও মানে ইচ্ছে আছে, দেখা যাক কি হয় এবার। আমরা যেহেতু ভিআইপি লাইনে গেছিলাম, ওই জন্য আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, কারণ আমার মায়ের পায়ের অবস্থা ভালো না, আপনারা অনেকেই দেখেছেন। তো সেই জন্য আমার মাও বেশিক্ষণ দাঁড়াতে পারতো না, আর আমারও শারীরিক কিছু অস্বস্তি আছে, তো সেটা পরে আপনাদের কখনো ভিডিওতে বলবো। তো তাই জন্য আমিও বেশিক্ষণ লাইনে দাঁড়াতে পারতাম না। তো মাকে দর্শন করার পর আমরা চলে গেছিলাম মহাদেবের মন্দিরে। তো ওখানে আমরা বাবাকে জল অর্পণ করি আর খুব সুন্দরভাবে পুজো দিই। সেখানেও যথেষ্ট ভিড় ছিল। মাকে যে দুপুরবেলা ভোগ অর্পণ করা হয় তার সময় হচ্ছে 12টা থেকে 1:30, কিন্তু মাকে ভোগ অর্পণ করার আগে সাধক বামাখ্যাপা, যে মায়ের প্রিয় ছেলে, তাকে ভোগ অর্পণ করা হয়, তারপরে মাকে ভোগ অর্পণ করা হয়। এটাই হচ্ছে তারাপীঠের বহু কাল ধরে এই নিয়মই চলে আসছে মায়ের নির্দেশে। আপনারা যদি তারাপীঠে গিয়ে ভোগ খেতে চান, তাহলে 1:30টার পর ভোগ দেয়া হয় সাধারণ মানুষকে। আর বিনামূল্যেও যদি ভোগ পেতে চান, তাহলে মন্দির যে কমিটি আছে ওখানে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। বিনামূল্যেও ওখানে ভোগ দেয়া হয়। আর আপনারা যদি মাকে ভোগ অর্পণ করতে চান, তাহলে আপনাদের যে পান্ডা আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। 2100 টাকা থেকে মায়ের যে ভোগ দেওয়ার যে দক্ষিণা সেটা শুরু হয়। তো আমরা মাকে দর্শন করার পর, বাবাকে জল অর্পণ করার পর, এখানে সাধক বামাখ্যাপার যে মন্দির আছে আর বিভিন্ন যে আরও মন্দিরগুলি আছে, ওগুলো আমরা ঘুরে ফিরে খুব ভালোভাবে দর্শন করছিলাম। কিন্তু প্রত্যেকটি জায়গাতেই ভীষণ ভিড়, কিন্তু সব থেকে বেশি ভিড় ছিল মায়ের মন্দিরে। কিন্তু মায়ের আশীর্বাদে বিনা কোনো মানে সমস্যাতে আমরা মায়ের খুব ভালোভাবে দর্শন করেছি। সকাল 11টা থেকে মায়ের যে ভোগ হয় তার যে আয়োজন সেটা শুরু হয়ে যায়। মার ভোগে থাকে পুষ্পান্ন, পরমান্ন, সাদা ভাত, তরকারি, 5 রকম ভাজা, আর মায়ের প্রিয় যেটা ভোগে থাকতেই হবে সেটা হচ্ছে শোল মাছ। এই শোল মাছ নিয়ে মায়ের মন্দিরের একটা ইতিহাসও আছে, যেটা আমি আপনাদের এই ভিডিওতেই বলবো।
তারাপীঠ এক মহাপীঠ আর সিদ্ধপীঠও বটে, তাই জন্য অনেকে তান্ত্রিক, অনেক জ্ঞানী মানুষ এখানে এসে সিদ্ধ লাভ করেছেন। তার মধ্যে সবথেকে যে প্রিয় মায়ের শিষ্য, মায়ের ছেলে সাধক বামাখ্যাপাও এখানে সিদ্ধ লাভ করেছেন। তার সাথে সাথে আমার মায়ের কাছ থেকেই শোনা জয় দত্ত বণিক নামের একজন এখানে সিদ্ধলাভ করেছিলেন। আর বশিষ্ঠ মুনি অনেক জায়গায় তপস্যা করেছিলেন, কিন্তু উনি সিদ্ধলাভ করতে পারছিলেন না। তারপরে মায়ের স্বপ্নাদেশে উনি তারাপীঠে এসে তপস্যা করেন আর সিদ্ধলাভ করেন। তাই জন্য এখানে বশিষ্ঠ মুনির একটা আশ্রমও আছে। তারাপীঠে তো প্রত্যেকটি অমাবস্যায় ভীষণ ভিড় হয়, কিন্তু কৌশিকী অমাবস্যায় এখানে মায়ের অনেক অলৌকিক লীলাও দেখতে পাওয়া যায়, বিভিন্ন তান্ত্রিকের সমাগম হয় আর বিশাল ভিড়ও হয় ওই সময় যদি আপনি আসতে চান হয়তো তারাপীঠে অনেক অলৌকিক জিনিস দেখতে পাবেন। আর এখন যে ভিড় দেখছেন তার থেকে অনেক বেশি ভিড়ও হয়, আর যে হোটেল এসব থাকে, গেস্ট হাউস, এইসবের ভাড়াও বেশি থাকে যেহেতু লোক বেশি থাকে, আর ভিড়ও তখন হয়। কিন্তু ওই পবিত্র সময় এলে আপনি হয়তো তারাপীঠে মায়ের বিভিন্ন লীলা দেখতে পাবেন, যেটা আমার অনেকের মুখ থেকে অনেক কিছু শোনা আছে। এবার তারাপীঠ মন্দির কিভাবে স্থাপন হয়েছিল সেটা আপনাদের বলি। 1000 থেকে 1500 বছর আগে এই তারাপীঠ মন্দির স্থাপন করা হয়েছিল। এই তারাপীঠ মন্দির স্থাপন করেছিলেন জয় দত্ত সদাগর নামে এক বণিক। জয় দত্ত সদাগর বাণিজ্য করে ফিরছিলেন দ্বারকা নদীর ওপর দিয়ে। নদী পার হওয়ার সময় চণ্ডীপুরে এক জঙ্গলের পাশে বিশ্রাম করার সিদ্ধান্ত নেন উনি। সেখানেই ওনার একমাত্র ছেলে প্রাণ হারায় সাপের ছোবলে। জয় দত্ত সদাগর সারা রাত নিজের ছেলের প্রাণহীন দেহটাকে জড়িয়ে বসেছিলেন। পরের দিন সকালে উনি দেখলেন কিছু মাঝি শোল মাছের টুকরো নিয়ে এসে এক কুণ্ডর জলে ধুতে এসেছেন, কিন্তু কুণ্ডর জল পাওয়ার সাথে সাথে সেই শোল মাছটি বেঁচে ওঠে আর জলে ফিরে যায়। সেই দেখে উনি হতবাক হয়ে গেছিলেন, স্বাভাবিক একটা অবাক করারই দৃশ্য। সেই রাতেই উনি তারা মার স্বপ্নাদেশ পান যে ওনার ছেলে ওই কুণ্ডর জলে প্রাণ ফিরে পাবেন। মায়ের কথা মতনই ওনার ছেলে ওই কুণ্ডের জলে প্রাণ ফিরে পান। জয় দত্ত সদাগর মায়ের এই লীলা দেখে হতবাক হয়েছিলেন। সেই দিন রাতে আবার মা তারার স্বপ্নাদেশে মা বলেন, শিমুল গাছের নিচে একটি শিলামূর্তি আছে, সেই মূর্তিটিকে প্রতিষ্ঠা করে পুজো করার কথা। জয় দত্ত সদাগর সেই মায়ের আদেশ অনুযায়ী শিমুল গাছের তলা থেকে সেই শিলা মূর্তিটিকে একটি মন্দির স্থাপন করে পুজো করতে শুরু করেন। তারপর যত বছর যেতে থাকে রিনোভেশন, রিপেয়ারিং মন্দিরের এইসব তো হতেই থাকে। তারপর আস্তে আস্তে 1808 সালে জগন্নাথ রয় নামের একজন জমিদার সিমেন্টের মায়ের মন্দির দেখছেন, এই মন্দির প্রতিষ্ঠা করেন। এইভাবেই হয়েছিল তারাপীঠ মন্দিরের স্থাপন। তারাপীঠ মন্দির থেকে আপনারা এখানে বহু জায়গায় আশপাশে ঘুরতে যেতে পারেন। 4টি মায়ের শক্তিপীঠ আছে, কঙ্কালীতলা, নন্দিকেশ্বরী, বক্রেশ্বর আর অট্টহাস। এবার আমরা এসেছি শ্মশানে, যেখানে স্বয়ং বামাখ্যাপাকে সমাধিষ্ঠ করা হয়েছিলেন। সবাই সাধক বামাখ্যাপাকে দর্শন করে তারপরেই মন্দিরে যায়, কিন্তু আমাদের যেহেতু ভিড় অনেক হয়ে গেছিলো তো আমরা প্রথমে মন্দিরে গিয়ে মাকে পুজো দিয়ে তারপরে এসেছিলাম সাধক বামাখ্যাপার আশীর্বাদ নিতে। এখানেই আপনারা দেখতে পাবেন সাধক বামাখ্যাপার সমাধি, আর তার সাথে সাথে এখানে মায়ের চরণও রাখা আছে। তারপর বীরভূমের খুবই যেটা জনপ্রিয় খাবার চপ মুড়ি খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে একটু রেস্ট নিতে। এখন হোটেলের যে চেক আউট টাইম সেটা 11টা হয়ে গেছে,
12টার মধ্যে ওনারা রুম দিয়ে দেন। তো 1 ঘন্টা ক্লিনিং করতে এইসব করতে মানে লাগে ওনাদের টাইমিং। তো আমরা চলে এসেছিলাম হোটেলে একটু রেস্ট নিয়ে, তারপরে দেখব যে তারাপীঠের আশেপাশে যেগুলো ঘুরতে যাওয়ার জায়গা আছে সেগুলো যদি ঘুরতে যাওয়া যায়। পুজো দেওয়ার পরে আপনারা দেখেছিলেন আমরা চপ মুড়ি খেয়েছিলাম, তাই না? চপ মুড়ি খেয়ে এসে বাড়িতে এসে মানে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে এখন 11টা বাজে, 11টার সময় আমাদের চেক আউট টাইম আছে। তো আমরা যাব, দেখি এবার আশপাশটা যদি ঘুরে দেখার হয় ঘুরে দেখব। আর তারপরে 1টার সময় ভোগ, তাই তো ভোগ, আর 3:30টায় ট্রেন, 3:30টায় ট্রেন আছে। তো দেখা যাক এই টাইমটা কিছু ইউটিলাইজ করা যাবে, একটু নাট মন্দিরে বসবো। কিন্তু নাট মন্দিরে বসার উপায় নেই, যা ভিড় হয়েছে, বাপরে বাপ, ও অবস্থা টাইট হয়ে যাচ্ছে, মানে মন্দিরের আশেপাশটা একটু শান্তিতে দাঁড়ানো যাচ্ছে না। তো দেখা যাক কি হয়, চলুন দেখি, যা করবো আপনাদের সাথে শেয়ার করব, তাই না? তো এখন চেক আউট টাইম, এখন যেতে হবে আমাদের। তো সব নিয়েছি ঠিকঠাক করে, জাস্ট এবার ব্যাগ নেব আর বেরোবো। চেক আউট হয়ে গেছে, এখন আমরা নিচে যাচ্ছি, লিফট ধরবো। এদিকে বাবা, রাজেশ আর মা। চলুন মাকে কেমন লাগলো পুজো দিয়ে? আমার মায়ের পুজো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? ইয়েতে ভালো করে পুজো করেছো? চরণ ছুঁয়ে মাথা চরণ ছুঁয়ে। কেমন লাইন ছিল? বিরাট লাইন, অনেক ভিড় দেখলাম, অনেক বিরাট লাইন পা ব্যথা হয়ে গেছে। মাথায় সোফাতে বসে পড়েছে। আমি চা খাই না, কিন্তু খুব ঠান্ডা লেগেছে তাই চা খেতে হচ্ছে। আমরা এসেছিলাম মুন্ডো মালিনীতলা। আমার মা এখানে বহুবার এসেছে, কিন্তু আমরা এখানে প্রথম এসেছি। এটা হচ্ছে সতী মায়ের ঘাট। বলা হয় যে মা তারা এখানে নিজের মুন্ড খুলে এখানের যে নদী আছে সেখানে চান করেছিলেন, তাই জন্য এটাকে মা সতীর ঘাট বলা হয়। এখানেও আপনি যদি ভোগ খেতে চান, এখানেও আপনি ভোগ খেতে পারেন, ভীষণ সুন্দর এখানে ভোগ দেয়া হয়। আমি তো কখনো খাইনি, আমার মা বাবা খেয়েছে, তো ওনাদের থেকেই শোনা। আর ভীষণ পজিটিভ একটা জায়গা, ভীষণ মানে তারাপীঠে যেমন ভিড় ভাড় আপনি মানে এই সব দেখতে পাবেন, এখানে যদি আপনি আসেন একটু মানে নিরিবিলি একটা পজিটিভ এখানে ওই জিনিসটা আপনি ফিল করতে পারবেন। তো এক সর্ষের ক্ষেতও ছিল এখানে, যেটা উপরি পাওনা। আর মন্দিরের ভেতর মানে আশ্রমের ভেতর ঢুকেই এখানে মহাদেবের একটা সুন্দর মূর্তি আছে, যেটা মানে আপনাকে মুগ্ধ করবে। দেখুন, যে সর্ষের ক্ষেতের কথা বলছিলাম, ভীষণ সুন্দর এখানে সর্ষের ক্ষেতও আপনারা দেখতে পাবেন। কি সুন্দর সর্ষের ক্ষেত, দেখুন, অপূর্ব। তারপর আমরা যাচ্ছিলাম যে
মানে আশ্রমের যে মেন মন্দির আছে ওই দিকে। এখানে আপনারা যদি চান আপনারা থাকতেও পারেন। আমি যেটা দেখলাম এখানে গেস্ট হাউসও অ্যাভেলেবেল আছে থাকার জন্য। তারামাকে দর্শন করার পর আপনাদের বলেছিলাম কিছুটা সময় ছিল, তো আমরা মন্দিরের ওখানে যে মানে হোটেলে ছিলাম ওখান থেকে চেক আউট করে এসে মুন্ডমালিনী তলায় এসছি। এখানে আপনারা আসতে পারেন যদি ভোগ খেতে চান। এখানে নাকি ভীষণ সুন্দর ভোগ দেয়া হয় শুনেছি, তো ভোগও খেতে পারেন। আমি ভিডিওর প্রথমেই মানে দিয়ে দিয়েছি ফোন নাম্বারটা, ওখানে আপনারা কল করে ভোগের জন্য বলতে পারেন। তো চলুন, এই দিকে হচ্ছে মূল মন্দির মুন্ডমালিনী তলার, তো এখানে গিয়ে দর্শন করে আসি। আগে এসেছিলাম বহু বছর আগে, কিন্তু ভুলে গেছি, অতটা পরিষ্কারভাবে মনে নেই। তো দেখা যাক, চলুন দেখি। মানে গাছপালায় ঘেরা ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ, আপনাদেরও এখানে এসে ভীষণ ভালো লাগবে। দেখুন এখান থেকেই শুরু হলো মুন্ডমালিনী তলার যে মন্দির প্রতিষ্ঠা করা আছে সেই মন্দিরের জায়গা। ভীষণ সুন্দর, চারপাশটা গাছটায় ঘেরা একটা সুন্দর মনোরম পরিবেশ। বহু লোক যারা তারাপীঠে এসেছেন, বহু লোক মানে এসেছিলেন দর্শন করার জন্য, বহু লোকের সাথে কথা হলো, আলাপ হলো, বেশ ভালো লাগে। বিভিন্ন জনের যে মানে এক্সপিরিয়েন্স ওইগুলো শেয়ার করলেন। তারপরে এখানে যে আলাদা আলাদা মন্দির স্থাপন করা আছে, তো ওইখানে ওই মন্দিরগুলো আমরা দর্শন করলাম। আর এখানে আপনাদের দেখিয়েও দিয়েছি যে অন্নভোগের জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান, আপনারা ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন মন্দির কর্তৃপক্ষের সাথে। এখানে সামনে সতী মায়ের ঘাট আছে, চলুন একবার গিয়ে দর্শন করে আসি। চুলটা ঠিক করো কাকি, চুলটা ঠিক করো, বলা চুলটা ঠিক করো, এদিকে ঘাটের জলটা অনেক পেছন অবধি আছে, আমি খালি পায়ে আছি। মন্দিরের সামনে তো জুতো খুলেছি, তো চলুন একবার যাই নিচে গিয়ে একবার জলটা দেখে আসি সামনে থেকে।
মুন্ডো মালিনীতলা দর্শন করে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, বহু বছর আগে এসেছিলাম, এখন পুরো একদম যেমন হচ্ছে সব আর্কিটেকচার সব চেঞ্জ হয়ে গেছে, ভীষণ ভালো লাগলো। একটু বসবো এখানে, কারণ তারাপীঠে ওখানে মায়ের মন্দিরের মূল মন্দিরে ওখানে ভীষণ ভিড়, তো এখানে একটু বসবো রোদে, তারপরে দেখা যাক কী হয়। মুন্ডো মালিনীতলা থেকে আমরা বেশিক্ষণ বসতে পারিনি, ভীষণ সুন্দর পরিবেশ ছিল। তারপরে মুন্ডো মালিনীতলার একদম কাছে হচ্ছে ভারত সেবাশ্রম, তো ওখানেও মনে হয় থাকার ব্যবস্থা আছে, আর ভীষণ সুন্দর মন্দির আছে। তো ওখানে আমরা গেছিলাম, কিন্তু 5 মিনিট থেকে আমাদের চলে আসতে হয়, কারণ 12টা বেজে গেছিলো। তো যে আশ্রম আছে সেটা বন্ধ করার সময়ও হয়ে গেছিলো। এখানেও ভীষণ সুন্দর দোতলা মন্দির, কিন্তু এই মন্দিরটি এবারে আপনাদের খুব একটা ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি, যেহেতু 12টা বেজে গেছিলো। আর সব জায়গারই একটা মানে নির্দিষ্ট সময়সূচি আছে, নিয়ম আছে, তো সেই অনুযায়ী তো ওনাদেরও মেনে চলতে হবে, আমাদেরও মেনে চলতে হবে। ভারত সেবাশ্রম থেকে আমরা চলে গেছিলাম মায়ের অন্নভোগ গ্রহণ করার জন্য। আমাদের সময় অলরেডি হয়ে গেছিল, তো অন্নভোগ গ্রহণ করার জন্য চলে গেছিলাম, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি ওখানে, কারণ আমার একটু শরীরটা খারাপ লাগছিল, মানে অনেক জায়গায় ঘোরা হয়েছে, সেই সকালে বেরোনো হয়েছে, তাই জন্য আমি আর আলাদা করে ভিডিও করতে পারিনি অন্নভোগে। ভারত সেবাশ্রমে এলাম, মন্দিরটা ভীষণ সুন্দর, আমার মা বাবা আগে দেখে গেছে, কিন্তু এলাম তো মন্দিরের গেট বন্ধ হবে, 12টা বেজে গেছে, তো আর দর্শন হলো না। পরের বার যদি আসি আশা করি দর্শন হবে। তো চলুন যাই আর কি। তারপরে মায়ের অন্নভোগ গ্রহণ করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। 26শে ডিসেম্বর ফেরার দিন আমাদের ট্রেন ছিল হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, আর টিকিট প্রাইস ছিল 85 রুপিস পার পারসন। তো চলুন আজকের মতো ভিডিও এইটুকুই। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে জাংশন দ্য বংকে সাপোর্ট করবেন, আর যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। এখনকার জন্য বাই বাই।